হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ক্লাস 11 এর চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সেটার ক্লাসিফিকেশন কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি আগে দেখে ফেলেছিলাম। তো আমরা পড়ি এবার মনেরা সম্পর্কে, ঠিক আছে? কিংডম মনেরা। তো চলো এবার স্টার্ট করা যাক কিংডম মনেরা। আহ মনেরা মানেই আমরা জানি ব্যাকটেরিয়া। কারণ আমরা যখন বিটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন পড়লাম, পঞ্চরাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস, সেখানে আমরা দেখেছি যে মনেরা গ্রুপে কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়াদেরকে রাখা হয়, ঠিক আছে? তাই জন্য এনসিইআরটি বলছে যে ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অফ দ্য কিংডম মনেরা। ব্যাকটেরিয়া হলো রাজ্য মনেরার একমাত্র সদস্য। মানে তুমি এই মনেরাতে অন্য কাউকে কিন্তু আর পাবে না, যে আরো একটু কেউ ঢুকে বসে থাকুক, না, একমাত্র ব্যাকটেরিয়াদের নিয়ে গঠিত হচ্ছে মনেরা। They are the most abundant microorganisms. অণুজীবদের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যাই সবচেয়ে বেশি এবং প্রায় সর্বত্র তুমি এদেরকে পাবে। ব্যাকটেরিয়া অকার অলমোস্ট এভরিওয়্যার। তো প্রথমত হচ্ছে ব্যাকটেরিয়াকে মাইক্রো অর্গানিজম বা অণুজীব বলে। কেন বলো তো? তার কারণ ব্যাকটেরিয়াকে তুমি মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া কিন্তু দেখতে পাবে না। তোমাকে যদি আমি বলি যে দেখ তো বাবা, খাবারটাতে ব্যাকটেরিয়া নেই তো, তুমি কিন্তু খালি চোখে দেখে আমাকে মোটেও বলতে পারবে না যে সেখানে ব্যাকটেরিয়া আছে না ব্যাকটেরিয়া নেই। তোমাকে বলতে হবে যে ম্যাম দিন তো আপনি খাবারের একটুখানি টুকরো, আমি সেটা মাইক্রোস্কোপের তলায় রেখে দেখি। তো তোমাকে মাইক্রোস্কোপের তলায় সেটাকে রেখে দেখতে হবে সেখানে ব্যাকটেরিয়া আছে কি নেই। কারণ খালি চোখে এদেরকে দেখাই যায় না। তাই জন্য এদেরকে মাইক্রো অর্গানিজম বা অণুজীব বলে। এদেরকে তুমি সব জায়গায় পাবে, মানে এরকম কোনো জায়গা নেই যেখানে ব্যাকটেরিয়া নেই, ঠিক আছে? এবং এরা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে তুমি এদেরকে পাবে। মাইক্রোস্কোপিক অর্গানিজমস বা অণুজীব কিন্তু ব্যাকটেরিয়া ছাড়াও আরো কিছু কিছু রয়েছে যাদেরকে তোমাকে মাইক্রোস্কোপ দিয়েই দেখতে হয়। কিছু ইউক্যারিওটিক ইউনিসেলুলার বা এককোষী প্রাণীও রয়েছে যাদেরকে কিন্তু তোমাকে মাইক্রোস্কোপের সাহায্যেই দেখতে হবে, কিন্তু তাদের নাম্বার এত নেই। ব্যাকটেরিয়ার নাম্বার হচ্ছে অসংখ্য। সব থেকে বেশি তুমি ব্যাকটেরিয়াকে পাবে অণুজীবদের মধ্যে বা মাইক্রো অর্গানিজমদের মধ্যে, ঠিক আছে? They also live in extreme habitats such as hot springs, deserts, snow, and deep oceans, where very few other life forms can survive. Many of them live in or on other organisms as parasites. তো তুমি দেখেছো যে যখন আমি তোমাদেরকে ভিটিকারের ক্লাসিফিকেশন পড়াই তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়া যাদেরকে তুমি এক্সট্রিম কন্ডিশনে পেয়ে যাবে। এক্সট্রিম কন্ডিশন বলতে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং, মানে যেখানে টকবক করে জল ফোটে সেই জায়গাতেও দেখবে যে কিছু ব্যাকটেরিয়া গিয়ে বসে রয়েছে। মরুভূমিতে সেখানেও তুমি পাবে, বরফাচ্ছাদিত অঞ্চলে তুমি এদের পাবে, গভীর অরণ্যে তুমি এদের পাবে। যেখানেই যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, এ বাবাজিদের কেউ দমন করতে পারে না, সব জায়গায় এরা গিয়ে বসে থাকে। যেখানে খুব কম সংখ্যক জীবী টিকে থাকতে পারে, ব্যাকটেরিয়া সেখানেও স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে। এদের মধ্যে অনেকেই অন্য জীবদেহের বাইরে বা ভেতরে পরজীবী রূপে বাস করে বা প্যারাসাইটস, মানে আহ অন্য কোনো প্রাণীর বডির বাইরেও হতে পারে, বডির ভেতরেও হতে পারে, সেখানেও ও আশ্রয় নেয়। তো তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা প্যারাসাইট বা পরজীবী বলি। তো সব রকম ভাবে তুমি পাবে, এরা হচ্ছে সর্বঘটে কাঠালি কলা। এবার ব্যাকটেরিয়াকে তুমি মূলত 4টে ভাগে ভাগ করতে পারো ওদের আকৃতি বা ওদের শেপের ওপর নির্ভর করে। যেমন প্রথম হচ্ছে কক্কাই বা কক্কাস। আচ্ছা, কক্কাস যখন বলছি তার মানে আমি বলছি সিঙ্গুলার, মানে একটা ব্যাকটেরিয়ার কথা। তাকেই যখন প্লুরাল করে দেব সে হয়ে যাবে কক্কাই, মানে অনেকগুলো ব্যাকটেরিয়ার কথা। তো কক্কাসরা হচ্ছে এইরকম, ছবি থেকে বুঝতে পারছো, গোল 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 গোল। যদি ব্যাকটেরিয়ার শেপ এরকম গোল গোল হয় বা স্ফেরিক্যাল হয়, গোলের ইংরেজি স্ফেরিক্যাল, তখন তাকে আমরা বলবো কক্কাস। এছাড়া তুমি দেখতে পারো এরকম লম্বা লম্বা রয়েছে। লম্বা লম্বা যদি থাকে তাদেরকে আমরা বলবো রড শেপড ব্যাসিলাস, দণ্ডাকৃতি ব্যাসিলাস। তাহলে লম্বা হলে তুমি বলবে ব্যাসিলাস। ব্যাসিলাস মানে সিঙ্গুলার, প্লুরালে হচ্ছে ব্যাসিলাই, ঠিক আছে? আর হতে পারে কমা শেপ। কমা শেপ দেখো ভিব্রিও, এই যে এই ব্যাকটেরিয়া গুলোকে দেখে মনে হচ্ছে না কমার মতন? তো কমার মতন শেপ যাদের, তাদের হয় ভিব্রিয়াম সিঙ্গুলারে,
প্লুরালে হচ্ছে ভিব্রিও, কমাকৃতি ভিব্রিয়াম। এছাড়া যদি এরকম স্পাইরাল, স্পাইরাল মানে কি সূত্রাকৃতি, সুতোর মতন সর্পিলাকৃতি সেরকম যদি হয়, এরকম যদি দেখতে পাও, তাদেরকে বলা হয় স্পাইরিলাম, সিঙ্গুলারে, প্লুরালে স্পাইরিলাম। তো বেসিক্যালি পাতি কথা, 4 রকম শেপের ব্যাকটেরিয়া হতে পারে। যদি গোল হয় তুমি বলে দাও কক্কাই, যদি লম্বা হয় তুমি বলে দাও ব্যাসিলাই, যদি সুতোর মতন স্পাইরাল হয় বলে দাও স্পাইরিলা, যদি কমের মতন হয় বলে দাও ভিব্রিয়াম বা ভিব্রিও। এই হলো ব্যাপার। এবার দেখো কিছু কিছু জিনিস তোমাকে এখান থেকে এক্সট্রা দেখতে হবে। যেমন দেখো স্পাইরিলা যে ব্যাকটেরিয়া গুলো, এর সাইডে এরকম কিছু সুতোর মতন অংশ রয়েছে। সুতোর মতন অংশগুলোকে বলে ফ্ল্যাজেলা বা ফ্ল্যাজেলাম। ফ্ল্যাজেলা কি করে, ব্যাকটেরিয়াকে মুভ করতে, চলতে সাহায্য করে। এবার তুমি বলবে যে ম্যাম বাদ বাকিদের কেন নেই? দেখো সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু চলতে পারে না। যারা চলতে পারে তাদের এই ফ্ল্যাজেলাম থাকে, আর যারা চলতে পারে না, অচল হয়, তাদের ফ্ল্যাজেলাম থাকে না। ঠিক আছে, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তুমি দেখো এইখানে হঠাৎ করে লেখা রয়েছে স্পোর, স্পোরের বাংলা রেণু। এই স্পোরটা কি, কোথা থেকে এসে জুটলো, সেটা আমাদের পড়তে হবে। অ্যাকচুয়ালি তুমি যখন এনসিইআরটি পড়বে, তোমাকে এইভাবেই পড়তে হবে যে স্পোর বা ফ্ল্যাজেলাম সম্পর্কে দেখো এই জায়গায় কিন্তু কোথাও লেখা নেই, কিন্তু আঁকায় রয়েছে। এই আঁকায় থাকা মানেই কিন্তু এখান থেকে প্রশ্ন তুলে তোমাকে দিতেই পারে। দিস ইজ দ্য বিউটি যে তুমি কিভাবে এনসিইআরটি পড়বে। কারণ এনসিইআরটি অনেক সময় আমরা বলি যে সবাই তো এনসিইআরটি পড়ি, কিন্তু কেন ম্যাম আমরা সবাই সব প্রশ্নের উত্তর দিতে পারি না? তার কারণ এনসিইআরটি পড়ার কিছু স্পেসিফিক দিক রয়েছে যেটা মেনটেন করে তোমাকে কিন্তু পড়তে হবে। যেমন আমি তোমাকে এখন বোঝাচ্ছি, এই স্পোর যে এখানে রয়েছে, তুমি কি একবারও ভেবে দেখেছো স্পোরটা কি? আর এখানে লেখাও নেই, কিন্তু স্পোরটা কিন্তু তোমাকে জানতে হবে, তোমাকে এখান থেকে নিতে প্রশ্ন করতেই পারে। তখন তুমি বলবে ম্যাম আউট অফ এনসিইআরটি প্রশ্ন এসেছে। আউট অফ এনসিইআরটি প্রশ্ন কিন্তু নয়, কারণ এখানে মেনশন করা রয়েছে স্পোর। হ্যাঁ, এবার আমরা দেখবো স্পোর কি। স্পোর ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু। দেখো ধরো এখানে একটা ব্যাকটেরিয়া রয়েছে, আঁকলাম একটা ব্যাকটেরিয়া, ভালো কথা। ব্যাকটেরিয়ার তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে। তো এটা ধরো সেল ওয়াল বা কোষ প্রাচীর, তার ভেতরে অফকোর্স থাকবে প্লাজমা মেমব্রেন, তার ভেতরে এখানে, আচ্ছা লিখে দিই, পিএম মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন, তার ভেতরে এখানে কি থাকবে, সাইটোপ্লাজম। কোনো অসুবিধা নেই। এইবার এইখানে ওর একটা ডিএনএ। তুমি জানো যে ব্যাকটেরিয়াতে কোনো নিউক্লিয়াস থাকে না, তো এইভাবে ডিএনএ সাইটোপ্লাজমে পড়ে থাকে। এবার এই যে ব্যাকটেরিয়াটা আমি আঁকলাম, এ ধরো কোনো একটা প্রতিকূল পরিবেশ ফেস করেছে। মানে কি, মানে হয়তো প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, বা ধরো ওর কাছে কোনো খাবার নেই, মানে কোনো একটা অসুবিধার মধ্যেও পড়েছে। এবার অসুবিধার মধ্যে পড়লে কি হয়, ও কি মরে যাবে? না, ও কিন্তু মরবে না। ও কি করবে, ওর প্রথমে এই ডিএনএটা, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে। তোমরা জানো যে ডিএনএ একটা থেকে দুটো তৈরি হয়, দুটো থেকে চারটে তৈরি হয়, চারটে থেকে আটটা তৈরি হয়। ডিএনএ কিন্তু এইভাবে একটা থেকে তার ডাবল করে। এই ডিএনএ ডাবল হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন, যেটা তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়ো। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে ডিএনএটা যখন দেখলো যে বাবা এই তো অবস্থা চারিদিকে ভালো নয়, প্রথম ওর ডিএনএটাকে এরকম ভাবে ডাবল করবে, মানে একটা ডিএনএ তৈরি করবে। তৈরি করার পরে কি হবে, এই ডিএনএটার পাশ থেকে একটা এরকম মোটা আবরণ বা কোটিং তৈরি হবে, একটা কোট, একটা আবরণ বা কোটিং তৈরি হবে। ঠিক আছে, এই কোটিংটা অত্যন্ত হার্ড, অত্যন্ত শক্ত একটা কোটিং, যেটা ওর ভেতরে যে ডিএনএটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করবে। এবং শুধু তাই না, যত রকমেরই প্রতিকূল অবস্থা হোক না কেন, যত ঠান্ডাই হোক না কেন বা যত গরমই হোক না কেন, এই কোটিংটাকে ভেঙে ভেতরের ডিএনএটা অব্দি কেউ পৌঁছতে পারে না। এবং এই ভেতরের যে ডিএনএটা রয়েছে না, এই ডিএনএটাকে কেউ অনিষ্ট করতে পারে না। এই ডিএনএটার বেসিক্যালি কোনো ক্ষতি হবে না। তো এই যে কোটিংটা তৈরি হলো, যেটা ডিএনএটাকে আবৃত করে রয়েছে, এই কোটিং সমেত ডিএনএটাকেই আমরা বলি হচ্ছে স্পোর বা রেণু। বোঝা গেল কে স্পোর বা রেণু? এবার এই অবস্থায় ব্যাকটেরিয়া বছরের পর বছর ভালো থাকতে পারে।
যখন প্রতিকূল অবস্থা কেটে যায়, যেমন একদিন তো হলো যে সবকিছু ঠিক হয়ে গেল, পৃথিবী আবার শান্ত হলো, তখন কি হয়, এই ব্যাকটেরিয়াটা ফেটে যায়, ফেটে গিয়ে এই স্পোরটা মার্কেটে বেরিয়ে আসে। স্পোরটা আবার কি হয়, এনভায়রনমেন্টে বেরিয়ে আসে। ঠিক যেমন করে দেখাচ্ছি এরকম করে, হ্যাঁ, এই যে স্পোরটা দেখো বেরিয়ে এলো বাইরে, বেরিয়ে এসে আস্তে 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 কি হয়, ওই কিন্তু তারপরে আবার একটা ব্যাকটেরিয়া তৈরি করে। এই স্পোরটা থেকেই কিন্তু তৈরি হয়ে যায় আবার একটা ব্যাকটেরিয়া। আর স্পোরের ভেতরেই তো ডিএনএটা ছিল। তো তোর ডিএনএটা এরকম ডিএনএ এর মতন থাকলো, আবার তুমি দেখো একটা নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল, তাহলে আবারও বেঁচে পড়তে থাকতে পারবে। তাহলে বুঝতে পারছো স্পোরের কি মহিমা। তো সেই স্পোরটাই তুমি দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে স্পোর বলেছে। সব ব্যাকটেরিয়া কিন্তু স্পোর তৈরি করতে পারে না, কিছু ব্যাকটেরিয়া পারে। বোঝা গেল। এইবার আমরা দেখবো যে এখানে ব্যাকটেরিয়া সম্পর্কে আর কি বলছে। দো the bacterial structure is very simple, they are very complex in behavior. যদিও ব্যাকটেরিয়ার গঠন খুবই সরল, কিন্তু এদের আচরণ অত্যন্ত জটিল প্রকৃতির হয়। Compared to many other organisms, bacteria as a group show the most extensive metabolic diversity. অন্য বহু জীবদের তুলনায় ব্যাকটেরিয়া গোষ্ঠীতে বিপাকীয় ক্রিয়ায় সবচেয়ে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ব্যাকটেরিয়া স্ট্রাকচার তো খুব সিম্পল, ওই তো একখানা মাত্র সেল, কিছুই নাই, নিউক্লিয়াসও নাই, কিন্তু প্রচন্ড কমপ্লিকেটেড ওরা কার্যকলাপ করে। খুব জটিল ভাবে ওরা কার্যকলাপ করে, এবং সব থেকে বড় কথা, মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি বা বিপাকীয় ক্রিয়ার সবচেয়ে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটার মানে কি? মেটাবলিজম বা বিপাক কথাটা মানে হচ্ছে এটা যে ব্যাকটেরিয়া কিন্তু নানা রকম ভাবে খাবার তৈরি করতে পারে বা খাবার অন্যের থেকে নিয়ে খেতে পারে। মানে নানাভাবে তুমি দেখতে পাবে এরা খাবারকে ইউটিলাইজ করে। আমরা কটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো যেটা কি বলতে চাইছে। Some of the bacteria are autotrophic, that is, they synthesize their own food from inorganic substances. তো কিছু ব্যাকটেরিয়া স্বভোজী হয়, অর্থাৎ এরা বিভিন্ন অজৈব বস্তু থেকে নিজের খাদ্য নিজে সংশ্লেষ করতে পারে। তুমি জানো যে যারা সায়ানো ব্যাকটেরিয়া হয়, সায়ানো ব্যাকটেরিয়ারা নিজেই কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, নিজেই নিজের খাবার কিন্তু ওরা তৈরি করতে পারে। ঠিক আছে। তো খাবার কিসের থেকে তৈরি হয়? ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে, বা অজৈব বস্তু থেকে, যেটা আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি যে কিভাবে হয়। দে মে বি ফটোসিনথেটিক অটোট্রফিক অর কেমোসিনথেটিক অটোট্রফিক। এরা সালোক সংশ্লেষকারী স্বভোজী অথবা রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী হতে পারে। এটা অলরেডি কিন্তু আমি একবার এক্সপ্লেন করেছি, আবার করছি এখানে। দুই রকম ভাবে কিন্তু যারা অটোট্রফিক ব্যাকটেরিয়া বা স্বভোজী ব্যাকটেরিয়া, তারা দুই রকম ভাবে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। একরকম হচ্ছে যারা লাইট থেকে এনার্জি নিয়ে খাবার তৈরি করে, যেমন যারা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, তারা কি করে? তারা কার্বন ডাই অক্সাইড আর জলের সাহায্যে আলটিমেটলি সুগার আর অক্সিজেন তৈরি করে, এবং সেই কাজটা করতে ওদের লাইটের প্রয়োজন হয়। যেটা তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি যদি রান্নাঘরে চাল ডাল দিয়ে বলি খিচুড়ি করো, তুমি কি চাল ডাল মেশালেই খিচুড়িটা হবে? হবে না, তোমাকে কিন্তু গ্যাসটা জ্বালাতে হবে। তো একটা শক্তি তোমার লাগবে। ঠিক তেমনি ভাবেই এখানে ইনঅর্গানিক সাবস্টেন্স বা অজৈব বস্তু রয়েছে, CO2 আর জল, শক্তি নিচ্ছে আলোর থেকে, এবং আলটিমেটলি ওরা ওদের খাবার সুগার এবং সুগারটা তৈরি করে, আর অক্সিজেন বেরিয়ে যায়। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা বলে যে না, আমাদের লাইট পছন্দ না, আমরা লাইটের থেকে কিন্তু শক্তি নেব না। তো তারা কি করে? তারা কেমিক্যাল থেকে বা বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে শক্তি নেয়। তাদেরকে আমরা বলি রাসায়নিক সংশ্লেষকারী বা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। তারা হচ্ছে এরা যারা সেই CO2 আর একটা হাইড্রোজেনের প্রোডাক্ট থেকে আলটিমেটলি সুগার তৈরি করে, কিন্তু এরা লাইট থেকে শক্তি নেয় না। এরা শক্তিটা কোথা থেকে নেয়? কেমিক্যাল থেকে। ধরো এরা এখানে H2S তৈরি করলো, এই H2S নিল, H2S টাকে ইউজ করবে, ঠিক আছে। তো H2S টাকে প্রথমে তোমাকে ভাঙতে হবে, হাইড্রোজেন সালফাইডকে ভাঙতে হবে। তো ব্যাকটেরিয়াটা কি করবে? H2S কে ভাঙবে,
ভাঙলে পরে একটা জিনিস যখন ভাঙে তখন তার থেকে শক্তি তৈরি হয়। তো H2S ভাঙলেও কিন্তু সালফার আর হাইড্রোজেন তৈরি হবে এবং তার ফলে একটা শক্তি তৈরি হয়। সেই যে শক্তিটা বেরোলো সেই শক্তিটাকে নিয়েই কিন্তু আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডের সাহায্যে আলটিমেটলি ও সুগারটা তৈরি করলো। বুঝতে পারলে? তার মানে এক্ষেত্রেও একই ব্যাপার, এরা ইনঅর্গানিক সাবস্টেন্স বা অজৈব বস্তু কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড থেকেই খাবার তৈরি করছে, কিন্তু ওরা কিন্তু সূর্যের থেকে, সূর্যের আলোর থেকে এনার্জি নিচ্ছে না। ওরা কেমিক্যাল ভাঙার ফলে যে শক্তি তৈরি হয় সেই শক্তিটাকে ওরা নেয়। যেমন তোমাকে আমি খিচুড়ি বানাতে বললাম চাল ডালের সাহায্যে, তুমি বললে আমি মোটেও গ্যাসে রান্না করব না। তাহলে তুমি কিসে রান্না করবে? তুমি বলবে আমি ইন্ডাকশনে রান্না করব। ইন্ডাকশন কোন শক্তি তোমাকে দেয়? ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিকের সাহায্যে ইন্ডাকশন চলে। তাই তুমি বললে আমি ইলেকট্রিকের সাহায্য নিয়ে খাবার তৈরি করব, তোমার বন্ধু বলল গ্যাসের শক্তি নিয়ে খাবার তৈরি করব। দুজনেই খিচুড়ি করলে, টেস্টও কাছাকাছি একই রকম হলো খেতে, কিন্তু দুজনে আলাদা পাওয়ার, আলাদা এনার্জি ইউজ করেছো। এক্ষেত্রেও তাই। তাহলে ফটোসিনথেসিস আর কেমোসিনথেসিসের পার্থক্য বোঝানো গেল তো। তো যারা অটোট্রফিক ব্যাকটেরিয়া বা স্বভোজী ব্যাকটেরিয়া, তারা কিন্তু এই দুই রকমের পদ্ধতিতেই খাবার তৈরি করে। নেক্সট হচ্ছে the vast majority of bacteria are heterotrophs, that is they depend on other organisms or on dead organic matter for food. বেশিরভাগ ব্যাকটেরিয়াই পরভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না এবং খাদ্যের জন্য এরা অন্য জীব অথবা মৃত জৈব পদার্থের উপর নির্ভরশীল। তো বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু পরভোজী, মানে তোমার হেটেরোট্রফ, মানে এই নিজেরা তৈরি করতে পারে না খাবার, আমাদের মতো অন্য কারোর ওপর খাবারের জন্য নির্ভরশীল। তো হতে পারে যে সেটা অন্য কোনো জীবের ওপর নির্ভরশীল, বা হতে পারে ওরা অন্য কোনো পচা জিনিসের থেকে খাবার নেয়, যাদেরকে স্যাপ্রোফাইটিক বলে, মৃতজীবী বলে। তো দেখো, আহ ধরো এখানে আমি একটা মাছ রেখেছি, তুমি একটা মাছ বাজার থেকে এনে রান্নাঘরের উপর ফেলে রেখে দিয়েছো। কিছু ব্যাকটেরিয়া বুঝবে হেভি মজা, তো মাছ পাওয়া গেছে, ওরা মাছটার উপরে এসে বসলো। মাছটার উপরে এসে ওরা বসার পরে ওরা কি করবে? ওরা এক রকমের এনজাইম রিলিজ করবে। এনজাইম, ঠিক আছে, কিছু এনজাইম ওরা রিলিজ করবে। বলতে পারো থুতু ফেললো মাছের উপরে বসে, থু। ওই থুতুটা হচ্ছে কিছু এনজাইম। থুতু কি আর ফেলে? জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। তো কিছু এনজাইম বা উৎসেচক ওরা বাইরে বার করলো। এই এনজাইম গুলো কি করে বলো তো? এনজাইম গুলো মাছটাকে আহ ভাঙতে শুরু করবে। ভাঙতে বলতে মাছের মধ্যে তো কমপ্লেক্স ফুড রয়েছে, জটিল খাবার রয়েছে, সেটাকে ভেঙে 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 সিম্পল কম্পোনেন্টে নিয়ে আসবে। যেমন মাছের মধ্যে তোমার গ্লুকোজ রয়েছে, প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, সেগুলো তো জটিল জটিল সমস্ত কম্পোনেন্ট। সেগুলোকে এই এনজাইম গুলো ভেঙে কি করবে? সিম্পল কম্পোনেন্ট তৈরি করবে, যেমন কার্বন, যেমন হাইড্রোজেন, যেমন সালফার, যেমন ফসফরাস, এইগুলো আলটিমেটলি তৈরি করবে। এই যে জিনিসগুলো তৈরি করছে, তৈরি করার ফলে এই জিনিসগুলো যেই তৈরি হবে, ব্যাকটেরিয়া কি করবে? ব্যাকটেরিয়াগুলো নিজের বডিতে অ্যাবজর্ব করে নেবে, নিজের সেলের মাধ্যমে অ্যাবজর্ব করে নিল, শোষণ করে নিল, এবং এটাই ওর খাওয়া। ওইভাবেই খায়, ওর তো আর তোমার আমার মতন হাত মুখ নেই। তো ওর সেলের মাধ্যমে অ্যাবজর্ব করে নিল, খেয়ে নিল। তো ও তো আর ওই কমপ্লেক্স ফুডটাকে খেতে পারবে না, ও তো ছোট মানুষ। তাই ওগুলোকে সিম্পলে ভেঙে নিল, আর ভাঙতে হেল্প করলো কিছু এনজাইম, যেটা ওরাই বার করলো। সেই এনজাইম গুলো ওগুলোকে ভেঙে ছোট 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 সিম্পল কম্পোনেন্টে ভাঙলো, এবং সেটা ব্যাকটেরিয়া নিজের বডিতে অ্যাবজর্ব করে নিল। এইভাবে খাওয়াকে বলে তোমার মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক। ঠিক আছে, বোঝা গেল? তো এরমও হতে পারে, বা হতে পারে ওরা অন্য কারোর বডিতে গিয়ে সেখান থেকে খাবার খাচ্ছে, যেটাকে বলে তোমার প্যারাসাইটিক। প্যারাসাইটিকের বাংলাটা কি? উম পরজীবী। অ্যাকচুয়ালি পরজীবী আর পরভোজী আমার ভীষণ গন্ডগোল হয়ে যায়। পরজীবী প্যারাসাইটিক সেটাও হতে পারে, অন্য কারোর বডিতে গিয়ে ডাইরেক্ট খাচ্ছে। তাই এবার তুমি ভাবো, তাহলে কেন আমরা বলেছিলাম যে ওদের এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি রয়েছে, বিপাক্রিয়ার সব থেকে বেশি বৈচিত্র্য লক্ষ্য করতে পারছো। কিছু ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করছে, কিছু ব্যাকটেরিয়া কেমোসিনথেসিস করছে, কিছু ব্যাকটেরিয়া স্যাপ্রোফাইটিক, কিছু ব্যাকটেরিয়া প্যারাসাইটিক। তাহলে কত রকম ভাবে কিন্তু ওরা খাবারকে খায়। বোঝা গেল? চলে যাব নেক্সট। ব্যাকটেরিয়া দু রকমের হয়, আমরা দেখেছি।
সিক্স কিংডম ক্লাসিফিকেশন যখন পড়াই হুইটেকারের ক্লাসিফিকেশনের পরে, সেখানে আমরা দেখেছি ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়। এক রকমের ব্যাকটেরিয়াকে বলে আর্কি ব্যাকটেরিয়া, এক রকমের ব্যাকটেরিয়াকে বলে ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া কারা? যারা প্রচন্ড প্রচন্ড হার্শ হ্যাবিটেটে বা প্রচন্ড প্রতিকূল অবস্থায় যারা বেঁচে থাকতে পারে। দিস ব্যাকটেরিয়া আর স্পেশাল since they live in some of the most harsh habitats such as extreme salty areas, halophytes বলে তাদেরকে, hot springs, thermoacidophils বলে তাদেরকে, marshy areas, methanogens বলে তাদেরকে। তো এই ব্যাকটেরিয়ারা হচ্ছে বিশেষ ধরনের জীব যারা আর্কি ব্যাকটেরিয়া। ওরা কোথায় কোথায় থাকতে পারে? প্রচন্ড লবণাক্ত অঞ্চলে, যেখানে প্রচুর লবণ, কেউ থাকতে পারবে না, ওরা ওখানেও থাকতে পারে। উষ্ণ প্রস্রবণে থাকতে পারে, তৃণজাতীয় উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমির মতন অত্যন্ত প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে। দেখো, মার্শি এরিয়া, মার্শি এরিয়াতে কি হয়? মার্শি এরিয়া মানে তৃণজাতীয় উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমি। মার্শি এরিয়ার অ্যাকচুয়াল বাংলা হচ্ছে কাদা কাদা জমি, যেখানে অক্সিজেন নেই বললেই চলে বা খুব কম, খুব কম অক্সিজেন বা অক্সিজেন নেই বললেই চলে, সেরকম জায়গাকে মার্শি এরিয়া বলে। সেইখানেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে। একটা জিনিস নোটিস করো, ইংলিশ বইতে, ইংলিশ এনসিইআরটিতে বলেছে কোন ব্যাকটেরিয়ার কি নাম। যারা প্রচন্ড সল্টে থাকে তাদেরকে হ্যালোফাইল বলে, কিন্তু দেখো বাংলায় এখানে এই নামগুলো দেয়নি। মানে যারা লবণাক্ত অঞ্চলে রয়েছে তাদেরকে যে হ্যালোফাইল বলে সেটা বাংলায় লেখেনি। ঠিক তেমনি হট স্প্রিং এ যারা থাকে তাদেরকে থার্মো অ্যাসিডোফাইলস বলে, কিন্তু যারা উষ্ণ প্রস্রবণে থাকে বাংলায় কিন্তু লেখেনি যে তাদেরকে থার্মো অ্যাসিডোফাইলস বলে। যারা মার্শি এরিয়ায় থাকে তাদের মিথানোজেন্স বলে, বাংলায় কিন্তু বলেনি যে যারা এই জলাভূমিতে থাকে তাদের মিথানোজেন বলে। তাহলে বাংলা বই সুন্দর করে নামগুলো বাদ দিয়ে গেছে। নামগুলো বাদ দিলে চলবে কি করে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে যেটা করতে হবে, তোমরা যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তারা এগুলো নিজেদের খাতায় চট করে লিখে নাও, ইংলিশটা বাংলায় লিখে নাও কার কি নাম। আর যারা আমার ব্যাচ থেকে দেখছো, আমার পেইড ব্যাচে পড়ো, তাদেরকে কিচ্ছু ভাবতে হবে না, তাদেরকে বাংলা নোটস একেবারে কারেক্ট ফর্মে দেওয়া হয়েছে, তারা বাংলা নোটসে পেয়ে যাবে এটা, তাদেরকে কিছু করতে হবে না। যারা বাইরে থেকে দেখছো তারা এটা লিখে নাও। তাহলে আমরা বুঝলাম এটা, যে যে ব্যাকটেরিয়াগুলো ভীষণ লবণাক্ত জায়গায় থাকে তাদেরকে আমরা হ্যালোফাইল বলি, যারা হট স্প্রিং এ উষ্ণ প্রস্রবণে থাকে তাদেরকে আমরা থার্মো অ্যাসিডোফাইল বলি, আর যারা মার্শি এরিয়াতে থাকে তাদেরকে আমরা মিথানোজেন বলি। বোঝা গেল? Archaebacteria differ from other bacteria in having a different cell wall structure, and this feature is responsible for their survival in extreme conditions. আর্কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন অন্য ব্যাকটেরিয়ার থেকে পৃথক হয় এবং এই বৈশিষ্ট্যের কারণেই এরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। তো তোমাকে এখানে কেউ প্রশ্ন করতেই পারে যে এরা কেন, কি করে, এদের মধ্যে কি এমন স্পেশালিটি আছে যা অন্য ব্যাকটেরিয়াদের মধ্যে নেই, যে এরা এরকম বিভৎস বিভৎস কন্ডিশনেও বেঁচে থাকতে পারে, কি আছে? তো বেসিক্যালি এদের যে সেল ওয়াল বা কোষ প্রাচীর রয়েছে সেটায় এমন কিছু স্পেশাল কেমিক্যাল রয়েছে যার জন্য কিন্তু ওরা এইভাবে এক্সট্রিম কন্ডিশনে বেঁচে থাকে, কিন্তু সাধারণ ব্যাকটেরিয়ারা পারে না। এবার তুমি এখানে আমায় প্রশ্ন করতেই পারো, ম্যাম কি কেমিক্যাল থাকে? তোমার সেটা জানার দরকার নেই, সেটা জীবনে আসবে না, সেটা এনসিইআরটির মধ্যে নেই, সেটা বড় হলে জানবে কি কেমিক্যাল থাকে, এখন দরকার নেই। শুধু এইটুকু জানো, আর্কি ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কিছু স্পেসিফিক কেমিক্যাল থাকে যার জন্য কিন্তু ওরা সবার থেকে আলাদা। মিথানোজেন্স মানে যারা মার্শি এরিয়ায় কথা আমি বললাম, যারা জলাভূমির মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে তারা তো মিথানোজেন্স। তো মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ several ruminant animals such as cows and buffaloes, and they are responsible for the production of methane, that is biogas, from the dung of these animals. মিথানোজেনিক ব্যাকটেরিয়া গুলো গরু মহিষের মতো বহু রোমন্থক প্রাণীদের অন্ত্রে বাস করে এবং এরা ওই রোমন্থক প্রাণীদের মল থেকে মিথেন বায়োগ্যাস উৎপাদনে সাহায্য করে। এটার মানেটা সুন্দর করে বুঝতে হবে, এইটুকু দেখলে এটার মানে মোটেও বুঝবে না, আমি তোমাকে সুন্দর করে মানে বোঝাবো। প্রথম কথা হচ্ছে, এই যে রুমিন্যান্ট অ্যানিমালস বা রোমন্থক প্রাণী, এরা কারা বলতো? রুমিন্যান্ট প্রাণী বা রোমন্থক প্রাণী হচ্ছে তারা যারা জাবর কাটে। কারা কাটে? গরু মহিষ, এরা জাবর কাটে, তোমরা সবাই দেখেছো কখনো না কখনো ওদেরকে জাবর কাটতে। তো তাদেরকে বলে রুমিনেন্ট অ্যানিমাল। এই প্রাণীগুলোর গাট বা
অন্ত্রে কি হয়, এই মিথানোজেন গুলো কিন্তু থাকতে পারে। তাহলে মিথানোজেন যে শুধু মার্শি এরিয়াতেই থাকবে বা জলাভূমিতেই থাকবে তা নয়, এরা কিন্তু এই ধরনের জাবর কাটা প্রাণীর গাটে বা অন্ত্রেও কিন্তু এরা থাকে। কিন্তু করেটা কি, করেটা কি সেটা আমরা সুন্দর করে বুঝবো, কারণ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বাবা। নিট যদি বায়োলজিতে 360-এ 360 পেতে চাও, প্রত্যেকটা ওয়ার্ড একেবারে জলের মতন বুঝে পড়তে হবে। চলো গরু দেখি, পেয়ে গেছি আমরা গরু। দিস ইজ আওয়ার গরু। তো এখানে কিছুটা বেচারাকে ঘাস দিই, বুঝলে, গরু কিছু ঘাস খাচ্ছে, দিলাম। এইবার এই গরুর কিছু স্পেশালিটি আছে। ফার্স্ট কথা, গরু যখন ঘাস খেলো, এই গরুর মুখের মধ্যেই কিছুটা ডাইজেশন হয় ঘাসের, যেটাকে আমরা বলি পার্শিয়াল ডাইজেশন, আংশিক পাচন। মুখের মধ্যেই কিছুটা টুকরো টুকরো হলো ঘাসগুলো, কিছুটা কিন্তু ডাইজেশন হয়, কিন্তু সেটা কমপ্লিট ডাইজেশন হয় না, পুরো পাচন হলো না, পুরো পরিপাক হলো না। তো ওই আধা খাবারগুলো এবার কি হলো, এখান থেকে আধা ডাইজেস্টেড খাবারগুলো এখান থেকে চলে যাবে ওর স্টমাকে গেল। ওর স্টমাকে স্পেশালিটি হচ্ছে এটা, যে এই স্টমাকে তুমি পাবে মিথানোজেন গুলো। সেই মিথানোজেন গুলোকে, সেই ব্যাকটেরিয়া গুলোকে, যারা বলছিলাম এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে, এই মিথানোজেন গুলো কিন্তু তোমার এই গরুর স্টমাকে থাকে। ওরা ওই পার্শিয়ালি ডাইজেস্টেড যে ফুডটা এসেছে, আংশিকভাবে পাচিত খাবার এসেছে, তাকে আবার কিছুটা ডাইজেস্ট করে, আবার কিছুটা ভেঙে ফেলে এই মিথানোজেন গুলো। ঠিক আছে? এবং ভেঙে ফেলার সময় যখন খাবারগুলোকে ভাঙে, তখন ওরা একটা গ্যাস তৈরি করে, সেটা হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাস তৈরি করে। মিথেনের ফর্মুলা জানো তো, CH4 বা মিথেন গ্যাস তৈরি করে। মিথানোজেন ব্যাকটেরিয়ার নাম কেন এরম? জেন মানে প্রোডাকশন, জেন কথাটার মানে প্রোডাকশন বা তৈরি করা। তো এই ব্যাকটেরিয়া গুলো মিথেন গ্যাস প্রোডাকশন করে, জেনারেট করে, তাই এদেরকে মিথানোজেন বলে। ভালো কথা। তো এই খাবারগুলোকে আবার কিছুটা ডাইজেস্ট করলো, ডাইজেস্ট করার সময় কিছুটা মিথেনও তৈরি হলো, কিন্তু এখনো কিন্তু কমপ্লিট ডাইজেস্ট হলো না। কেন ম্যাম? কারণ ঘাস ডাইজেস্ট করা দেশের কথা না। যদি ঘাস ডাইজেস্ট করা সহজ হতো, তাহলে তুমি আমিও ঘাস ডাইজেস্ট করতে পারতাম। ঘাস ডাইজেস্ট করা খুব কঠিন, তাহলে কমপ্লিট ডাইজেশন এখনো হলো না। এবার সেই আধা ডাইজেস্টেড খাবারটা আবার চলে যাবে গরুর মুখে, আবার মুখের মধ্যে গিয়ে 3 নম্বর বার ওর মুখের মধ্যে আবার ডাইজেশন হবে। এই সময়টাতেই তুমি দেখো গরুকে জাবর কাটতে, মানে ও খাচ্ছে না, ও অনেক আগে খেয়েছে, কিন্তু দেখছো কন্টিনিউয়াস মুখ নাড়ছে। কেন? কারণ ওই স্টমাকের থেকে আধা ডাইজেস্টেড ফুড গুলো আবার ওর মুখে এসেছে, নিয়ে আবার আইন 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 করে কিছুটা আবার ওটাকে ডাইজেস্ট করলো। এখনো কমপ্লিট ডাইজেশন হলো না, আবার সেই খাবারগুলো ওইখান থেকে স্টমাকে আসবে। 4 নম্বর বার স্টমাকে আসার পরে স্টমাকের মধ্যে কিছু এনজাইমস মিলে সেই খাবারটাকে কমপ্লিট ডাইজেশন করে। তার মানে 4 নম্বর বার কমপ্লিট ডাইজেশন পসিবল হলো, সম্পূর্ণ পরিপাক হলো 4 নম্বর স্টেপে গিয়ে। বোঝাতে গেলাম? তার মানে গরুর কিন্তু খাবার হজম করা এত সোজা না। তো এই এত কাণ্ড করে 4টে স্টেপে ওর খাবার হজম হয়। এই হলো গিয়ে কথা। এবার 2 নম্বর স্টেপে যখন মিথানোজেন গুলো মিথেন তৈরি করেছিল খাবার ডাইজেস্ট করার সময়, সেই মিথেন গুলো ওর পটির মধ্য দিয়ে, মানে ওর গোবরের মধ্য দিয়ে থাপ করে রাস্তায় এসে পড়বে। তো পটির মধ্যে, তার মানে গোবরের মধ্যে ওর মিথেন রয়েছে। এই মিথেন থাকার জন্যই কিন্তু গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি করে আমরা জ্বালানি রূপে ইউজ করি। কেন? কারণ মিথেন কিন্তু এক রকমের দাহ্য পদার্থ, ফুয়েল, ইনফ্ল্যামেবল বস্তু। তাই জন্যই কিন্তু আমরা ঘুঁটেকে জ্বালিয়ে রান্না বান্না করতে পারি। আচ্ছা, রাস্তায় কুকুরের পটি জ্বালালে তো রান্না হবে না, কিন্তু গরুর গোবরটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ ওখানে মিথেনটা থাকে। তাই জন্য মিথেনকে বলে বায়োগ্যাস। কারণ গ্যাস তো বটেই, গ্যাস বলেই ওর থেকে তুমি রান্না করতে পারছো, আগুন জ্বালাতে পারছো।
বায়ো কেন? কারণ বায়োলজিক্যালি মিথেনটা প্রডিউস হলো কারুর বডিতে, গরুর বডিতে কিন্তু বায়োলজিক্যালি মিথেনটা তৈরি হলো, সেই জন্যই সেটা গোবরে থাকলো বলে বা ঘুঁটেতে থাকলো বলে তুমি জ্বালাতে পারছো। এবার বোঝা গেল? তাহলে সেটাই তো এখানে বলেছে। ঠিক, চলো এবার আমরা যাব হচ্ছে আমাদের আর্কি ব্যাকটেরিয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পড়বো ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া, ইউ কথাটার মানে কি? আমি অনেকবার অনেক কিছুতে তোমাদেরকে বলেছি, ইউ মানে ট্রু, ট্রু, ট্রু ব্যাকটেরিয়া। মানে অ্যাকচুয়ালি আমরা আশেপাশে যাদের দেখি, এই আর্কি ব্যাকটেরিয়াকে তো তুমি সবসময় দেখবে না, তুমি দেখলে এরা এক্সট্রিম কন্ডিশনে থাকে, কিন্তু যাদেরকে আমরা আশেপাশে সব জায়গায় দেখি তারা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তো দেয়ার আর থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া or true bacteria. They are characterized by the presence of a rigid cell wall and, if motile, a flagellum. তো হাজার হাজার ধরনের ইউ ব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়া আমাদের পরিবেশে রয়েছে। এদের একটি বৈশিষ্ট্য হলো এদের কোষে সুদৃঢ় কোষ প্রাচীর উপস্থিত। ব্যাকটেরিয়ার প্রচন্ড শক্ত দৃঢ় সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে, সেটা পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়, যেটা তোমরা পড়বে চ্যাপ্টার 8 এ, সেল চ্যাপ্টারে, প্রোক্যারিওট যখন পড়াবো, এখানে জানার দরকার নেই, জাস্ট বলে দিলাম ওদের সেল ওয়ালে থাকে পেপটাইডোগ্লাইকান। আর ইফ মোটাইল, যদি সচল হয় তবে তাতে তুমি ফ্ল্যাজেলা দেখতে পাবে, যেমন তোমাকে আমি একটু আগে ফ্ল্যাজেলা দেখালাম যে ব্যাকটেরিয়ার কিরকম ফ্ল্যাজেলা হয়। আহ এখানে তুমি ফ্ল্যাজেলা দেখেছো। তো ইফ মোটাইল, যদি সচল হয় তাহলে ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলাও কিন্তু থাকে, সবার থাকে না, সচল হলেই থাকে। এবার ইউ ব্যাকটেরিয়াতে তোমাদের কিছু কিছু ব্যাকটেরিয়া সম্পর্কে পড়তে হবে। তার মধ্যে প্রথম যাকে নিয়ে তোমাকে পড়তে হবে সে হলো সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া নিয়ে আমরা কেন পড়বো? কারণ সায়ানো ব্যাকটেরিয়ার কিছু স্পেশালিটি রয়েছে। তো সায়ানো ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা ব্লু গ্রিন অ্যালগিও বলতে পারি, নীলাভ সবুজ শৈবালও বলতে পারি। তাই ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল দেখে তুমি আবার ভুল করো না যে সায়ানো ব্যাকটেরিয়া বোধহয় এক রকমের অ্যালগি। না, সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু এক রকমের অ্যালগি নয়, সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু এক রকমের ব্যাকটেরিয়া, কিন্তু একে ব্লু গ্রিন অ্যালগিও বলা হয়, নীলাভ সবুজ শৈবালও বলা হয়। তার কারণ ওদের কাছে একটা স্পেশাল ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ থাকে যেটা কিনা গ্রিন প্লান্টস এর মতন সিমিলার। সবুজ উদ্ভিদে যে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ থাকে, ঠিক সেরকমই ক্লোরোফিল এ কিন্তু এই সায়ানো ব্যাকটেরিয়াদের থাকে। সেই জন্যই এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, এরা সালোক সংশ্লেষ করতে পারে, তার জন্য এরা অটোট্রফ বা স্বভোজী হয়। আবার দেখো, ইংলিশ বইতে ক্লোরোফিল এ বলেছে, বাংলা বইতে শুধু ক্লোরোফিল বলে ছেড়ে দিয়েছে। তাহলে এখানে বাংলা বইতে এটা ভুল করেছে তো, কারণ ক্লোরোফিল এ হয়, বি হয়, অনেক রকমের ক্লোরোফিল হয়। তো তোমাকে ধর এখানে বাংলা বইতে সুন্দর করে ক্লোরোফিল এটা কিন্তু বাদ দিয়ে দিল। তোমার কাছে নিচে এটা আসতে পারে প্রশ্ন যে সায়ানো ব্যাকটেরিয়ার কি ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল এ বি হ্যানা ত্যানা দিয়ে দিল। তো তখন তুমি কি করবে? তুমি তো জানোই না, তুমি তো বাংলা বইতে পড়েছো শুধু ক্লোরোফিল। তাহলে বাংলা বইতে কিরকম কিরকম ভুল করে আশা করি তোমাদেরকে আমি এখানে পয়েন্ট করতে পারছি, যাতে তোমরা এখান থেকে সজাগ হয়ে নিজের বইতে কারেকশন করতে পারো। আমার কাছে যারা পড়ো তাদেরকে ভাবতে হবে না, নোটস দিয়ে দেবো, নোটসে প্রপার বাংলা নোটসে প্রপার ক্লোরোফিল এই আমি লিখে দিয়েছি। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে আমাকে দেখছো তারা এটা নিজেদের বইতে কারেকশন করে নাও। তো যাই হোক, যেটা বলছিলাম, এই সায়ানো ব্যাকটেরিয়াদের ক্লোরোফিল এ থাকে সবুজ উদ্ভিদদের মতন, সেই জন্য কিন্তু এরা ফটোসিনথেসিস করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। এইবার এইখানে আমাদের বেশ কিছু জিনিস খুব মন দিয়ে জানতে হবে। Cyanobacteria are unicellular, colonial or filamentous, freshwater or marine or terrestrial algae. তো সায়ানোব্যাকটেরিয়া এককোষী হয়, একটাই সেল। দেখো যে কোনো ব্যাকটেরিয়াই এককোষী ভাই, বলে লাভ নেই, যে কোনো ব্যাকটেরিয়ারই একটাই সেল থাকে, ইউনিসেলুলার। কলোনি গঠনকারী বা কলোনিয়াল মানে কি? মানে হচ্ছে কখনো কখনো ওরা এরকম ভাবে অনেকে একসাথে থাকে। যদি অনেকগুলো সেল এইভাবে একসাথে থাকে একে আমরা বলি কলোনি, একে আমরা বলি ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হয়েছে। তো সায়ানোব্যাকটেরিয়া হতে পারে এইভাবে থাকে, বা হতে পারে ওরা ফিলামেন্টাস বা সূত্রাকার। মানে কি? মানে এরম করে রয়েছে সুতোর মতন। এটা কিন্তু এক একটা যে গোল্লা গোল্লা আছে এগুলো কিন্তু এক একটা সেল। তো এরম সেলগুলো এইভাবে ফিলামেন্টের মতন করে রয়েছে, ফিলামেন্টাস বা সূত্রাকার, এভাবেও থাকতে পারে। ফ্রেশ ওয়াটার হতে পারে তুমি এদেরকে মিষ্টি জলে পাচ্ছ, বা মেরিন হতে পারে এরা সমুদ্রে থাকে।
টেরেস্ট্রিয়ালও হতে পারে, টেরেস্ট্রিয়াল মানে স্থলজ, স্থলেও পাবে। তাহলে তুমি দেখো তুমি সায়ানোব্যাকটেরিয়াকে কত জায়গায় পাবে, তুমি মিষ্টি জলে পাবে, তুমি সমুদ্রের জলে পাবে, তুমি নর্মাল স্থলে পাবে, সব জায়গায় ওদেরকে পাওয়া যায়। The colonies are generally surrounded by gelatinous sheath. কলোনিগুলো সাধারণত জিলাটিন জাতীয় আবরণ দ্বারা আবৃত থাকে। আমরা দেখবো, তোমাদের এনসিইআরটি এখানে সুন্দর করে ছবি দিয়ে দিয়েছে, দেখো এই যে তুমি দেখো এখানে একটা ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগি এঁকেছে, সূত্রাকার ফর্মে রয়েছে। তুমি দেখো এগুলো এক একটা সেল, এটা 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 একটা সেল, ভাবে সেলগুলো রয়েছে। তার পাশে দেখো একটা এরকম আবরণ দেওয়া, ব্লু কালার দিয়ে দেখছো, এটা আবরণ দেওয়া। এটাকে বলে মিউসিলিজেনাস শীট বা জিলাটিনাস শীট। অ্যাকচুয়ালি এই আবরণটা তৈরি হয় জিলাটিন দিয়ে। জিলাটিন এক রকমের কেমিক্যাল, জিলাটিন এক রকমের কেমিক্যাল, যেই কেমিক্যালটা দিয়ে আবরণটা তৈরি হয়। কিন্তু এই আবরণটা পিছলা হয়, পিচ্ছিল হয়, কারণ জিলাটিনটা নিজেই পিছলা। পিছলা হয় বলে একে আমরা মিউসিলিজেনাস শীট বলি। মিউসিলেজ কথাটা হচ্ছে পিছলা কথাটা বোঝায়, আর শীট মানে হচ্ছে আবরণ। তো কেন একে আমরা মিউসিলিজেনাস শীট বলি? কারণ এটা পিছলা হয়, সেরকম আবরণ, তাই একে আমরা মিউসিলিজেনাস শীট বলি। আর এটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি, কোন কেমিক্যাল দিয়ে তৈরি? জিলাটিন দিয়ে তৈরি। বোঝা গেল? ওকে, এইবার বলছে যে কই গেল কই গেল, দে অফেন ফর্ম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার বডিজ। দূষিত জলাশয়ে এরা প্রায়শই দ্রুত হারে বৃদ্ধি পেয়ে ব্লুম গঠন করে। তো দেখবে যে অনেক সময় না আমরা কি করি, আমরা আমাদের বাড়ির যত ওয়েস্ট মেটেরিয়াল, মানে যত সবজি পচা, মাছ পচা, মাংস পচা, তোমার রান্নাঘরের থেকে বেরোনো বাজে নোংরা জল, বা আমাদের বাথরুম থেকে বেরোনো বাজে পচা জল, অনেক সময় আমরা পুকুরে গিয়ে ফেলি, যদিও সেটা একদম উচিত না, কিন্তু অনেক সময় আমরা করি। তো সেই সব পুকুরে কি হয়, যেই তুমি ওই জিনিসগুলো ফেলছো, ওগুলো কিন্তু হাইলি নিউট্রিশাস। কাদের জন্য? এই সায়ানোব্যাকটেরিয়াদের জন্য। তো ওখান থেকে ওরা নিউট্রিশন পায়, প্রচুর নিউট্রিশন পেয়ে ওরা ফুলে ফেপে বেড়ে ওঠে, প্রচুর প্রচুর, তখন ওরা তৈরি হয়ে যায়, এত খাবার পায়। তো তখন তাকে আমরা বলি ব্লুমস। ব্লুম কথাটার মানে হচ্ছে কারুর একেবারে প্রচুর পরিমাণে বৃদ্ধি হওয়া, ঠিক আছে? সেটা এরা হয়। সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে এইটুকু ক্লিয়ার। নেক্সট, আচ্ছা, এইবার খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই পার্টটা, যেটা তোমরা একদম মানে বোঝো না, আমরা বুঝবো। প্রথমত একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এটা তোমাকে আমি পরে খেয়াল করাচ্ছি, প্রথমে আমরা কথাটা দেখি। Some of these organisms can fix atmospheric nitrogen in specialized cells called heterocysts, example nostoc and Anabaena. এদের মধ্যে কিছু জীব তাদের এক ধরনের বিশেষিত কোষে পরিবেশের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে, এই কোষগুলোকে হেটেরোসিস্ট বলে, যেমন নস্টক, অ্যানাবিনা, তাদের এই ধরনের হেটেরোসিস দেখা যায়। তো আমরা তো সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কেই পড়ছি। দেখো সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে পড়তে গেলে আমাদের এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা বুঝতে হবে। আমাদের বাতাসে নাইট্রোজেন থাকে 78%। নাইট্রোজেন প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের যে কোনো প্রাণীর জন্য বা উদ্ভিদের জন্য। কেন? আমাদের যে বডির ডিএনএ, বডির আরএনএ, বডির প্রোটিন, সবই তৈরি হয় নাইট্রোজেন দিয়ে। তুমি নাইট্রোজেন ছাড়া ডিএনএ, আরএনএ, প্রোটিন কোনো কিছু তৈরি কিন্তু হবে না। তাহলে নাইট্রোজেন ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু নাইট্রোজেনের ফর্মুলা কি? N2। তাহলে এখানে একটা এন এটা, একটা এন এটা, দুটো এন এর মাঝখানে ট্রিপল বন্ড থাকে। এই ট্রিপল বন্ড যেটা দেখছো, এই ট্রিপল বন্ডটা অ্যাকচুয়ালি খুব স্ট্রং হয়। কেন? না, এক নম্বর তো তিনখানা বন্ড, দু নম্বর এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড সবসময় সব থেকে বেশি স্ট্রং হয়, স্ট্রংগেস্ট বন্ড। স্ট্রংগেস্ট বন্ড, তারপরে আবার তিনটে বন্ড। তার মানে এই যে দুটো নাইট্রোজেনের অ্যাটম মিলে একটা নাইট্রোজেন মলিকিউল তৈরি করেছে, এই নাইট্রোজেন দুটোকে আলাদা করা খুব কঠিন, দুজনকে ভেঙে সরিয়ে দেওয়া খুব কঠিন। তুমি যদি একে ভাঙতেই না পারো, তুমি তাহলে কি করে নাইট্রোজেনকে ইউটিলাইজ করে তোমার বডিতে ডিএনএ, আরএনএ, প্রোটিন বানাবে বাবু? তোমাকে এই নাইট্রোজেনটাকে তো প্রথমে ভাঙতে হবে, ভেঙে দুটো এন কে আলাদা করতে হবে। তো সেটা করা খুব কঠিন, কারণ যেহেতু এটা একেবারে সেই অটুট বন্ধন দুজনের মধ্যে, জাস্ট বিকজ অফ দিস কোভ্যালেন্ট বন্ড, তাই এই নাইট্রোজেনকে ভাঙতে আমরা কেউ পারি না। পারে শুধুমাত্র কিছু প্রোক্যারিওট, কিছু
ব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া গুলোর মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা এই নাইট্রোজেনকে ভাঙতে পারে। তো এই নাইট্রোজেনকে ভেঙে ওরা অ্যামোনিয়া তৈরি করে, নাইট্রেট তৈরি করে, নাইট্রাইট তৈরি করে। সেই জিনিসটা করবার জন্য অ্যাকচুয়ালি একটা স্পেশাল এনজাইম দরকার। সেই স্পেশাল এনজাইমটাকে বলে নাইট্রোজিনেজ এনজাইম। নাইট্রোজিনেজ এনজাইম থাকলেই একমাত্র এই কঠিন বন্ডটাকে ভাঙা সম্ভব এবং একে ভেঙে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট তৈরি করা সম্ভব। এবং এই এনজাইমটা শুধুমাত্র কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে, তাই তারাই শুধুমাত্র নাইট্রোজেনকে ভাঙতে পারে। এই নাইট্রোজেন ভেঙে এই জিনিসগুলো তৈরি করার যে প্রসেস তাকে বলে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। ঠিক আছে, এবার এইখানে এক্ষুনি যেটা পড়লে কিছু সায়ানোব্যাকটেরিয়া, যার মধ্যে এক্সাম্পল হিসেবে তুমি নিতে পারো নস্টক, অ্যানাবিনা, এই ধরনের সায়ানোব্যাকটেরিয়ারা নাইট্রোজেনকে ভাঙতে পারে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, কারণ এদের মধ্যে নাইট্রোজিনেজ এনজাইম রয়েছে। এবার এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া আবার দুই রকমের হয়। একটা রকম হচ্ছে যাদেরকে আমরা বলি ফ্রি লিভিং। ফ্রি লিভিং নাম থেকেই বুঝতে পারছো ফ্রিলি ঘুরে বেড়ায়, নস্টক, অ্যানাবিনা। যাদের এক্সাম্পল এক্ষুনি তোমাদেরকে বলা হলো নস্টক, অ্যানাবিনা, সায়ানোব্যাকটেরিয়া, এরা ফ্রিলি ঘুরে বেড়ায়। এরা কি করে, এরা তোমাকে যে কাজটা বললাম এটা করে। এরা মাটির মধ্যে বা যেখানেই এরা নাইট্রোজেনকে পায় সেটাকে ভাঙে, ভেঙে নাইট্রোজেন ফিক্সেশন করে, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট তৈরি করে। কিছু ব্যাকটেরিয়া থাকে যাদেরকে আমরা বলি সিম্বায়োটিক রিলেশনশিপে রয়েছে বা মিথজীবী সম্পর্কে রয়েছে। কিছু ব্যাকটেরিয়া থাকে যারা প্লান্টের রুটের সাথে একসাথে মিলেমিশে থাকে। এরা প্লান্টের রুটের সাথে মিলেমিশে থাকে এবং কি করে, এরা নাইট্রোজেন ফিক্সেশন করে, নাইট্রোজেনকে ভাঙে, ভেঙে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট তৈরি করে। করার পরে সেগুলোকে প্লান্টকে দিয়ে দেয়। প্লান্ট সেগুলোকে নেয়, নিয়ে প্লান্ট নিজের বডির চাহিদা মেটায়, নাইট্রোজেনের চাহিদা, এবং প্লান্টকে অ্যানিমাল খায়, অ্যানিমালকে আরেক অ্যানিমাল খায়, আরেক অ্যানিমালকে আরেক অ্যানিমাল খায়। এইভাবে কন্টিনিউয়াস একজনের বডি থেকে আরেকজনের বডিতে নাইট্রোজেন আসতে থাকে এবং সেই নাইট্রোজেন গুলো আমরা প্রত্যেকে কিন্তু ইউজ করতে থাকি। নয়তো তুমি বলো না, আমরা তো কেউ নাইট্রোজেন ভাঙতে পারি না, তাহলে আমাদের বডির নাইট্রোজেনের চাহিদা পূরণ হবে কি করে? কারণ আমরা কোনো অ্যানিমাল খাচ্ছি বা প্ল্যান্ট খাচ্ছি, তো ওদের বডি থেকে আমরা নাইট্রোজেন পেয়ে যাচ্ছি। তো এইভাবে কিছু ব্যাকটেরিয়া প্লান্টের রুটের সাথে সিম্বায়োটিক রিলেশনশিপে থাকে, কিন্তু এরা কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পড়ে না, এরা অন্য। সেটা আমাদের এখানে জানার দরকার নেই, এরা কারা আমাদের জানার দরকার নেই। আমরা এখন এই মোমেন্টে ইন্টারেস্টেড শুধু ফ্রি লিভিং দের নিয়ে। যারা ফ্রি লিভিং যেমন নস্টক এবং অ্যানাবিনা, এরা হলো সায়ানোব্যাকটেরিয়া। এরা কিন্তু কোনোভাবেই প্লান্ট বা অ্যানিমাল কাউকে হেল্প করছে না, এরা শুধু নিজেদেরটাই বুঝছে। ঠিক আছে, ওকে, তো সেটাই এখানে বলেছে। এবার এইবার তুমি দেখো এদের এই ব্যাকটেরিয়া গুলো কিছু স্পেশাল সেল থাকে যাদেরকে হেটেরোসিস বলে। আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এই যে ছবিটা দেখছো, এখানে ব্লু গ্রিন অ্যালগি তুমি নানা রকম দেখতে পাচ্ছ। এখানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা, এরা প্রত্যেকেই কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার। প্রত্যেকটা কিন্তু এখানে বলেছে, দেখো নস্টক, এটা নস্টকের এক্সাম্পল দিয়েছে। তো নস্টকের প্রত্যেকটা একটা ব্যাকটেরিয়া। এরা প্রত্যেকেই, এদের মধ্যে ক্লোরোফিল এ রয়েছে, এরা সালোক সংশ্লেষ করতে পারে প্রত্যেকের মধ্যে। কিন্তু মাঝে এই সেলটা দেখো, এটাকে বলছে হেটেরোসিস্ট। এই আরেকটা সেল রয়েছে, এটাও হচ্ছে হেটেরোসিস্ট। এই সেলগুলো তুমি দেখছো, এগুলো গ্রিন কালারের নয়, এগুলো কিন্তু অ্যাশ কালার, গ্রে কালার। ভালো করে নোটিস করো, আমি এই সেলটার কথা বলছি আর এই সেলটার কথা বলছি। এরা কিন্তু স্পেসিফিক সেল যাদেরকে আমরা হেটেরোসিস বলছি, মানে এই নস্টক গুলো একটু স্পেসিফিক নস্টক যাদেরকে আমরা বলছি হেটেরোসিস্ট। এরাই কিন্তু এই নাইট্রোজেন ফিক্সেশনটা করতে পারে। তোমাকে এক্ষুনি আমি যেটা বোঝালাম, সবাই করতে পারে না, বোঝা গেল? সব নাই, সমস্ত সায়ানোব্যাকটেরিয়ারা কিন্তু করতে পারে না। যারা করতে পারে তাদেরকে আমরা বলছি হেটেরোসিস্ট, থাকে তাদের স্পেশাল সেল থাকে হেটেরোসিস্ট। এবার তুমি আমায় বলতে পারো যে কেন, এখানে ডিফারেন্সটা কি? এই হেটেরোসিস্ট হচ্ছে তারা
যাদের মধ্যে এক্ষুনি কি বললাম, এদের মধ্যে নাইট্রোজিনেজ নামক স্পেশাল এনজাইমটা যাদের থাকে, কারণ নাইট্রোজিনেজ থাকলে তবেই নাইট্রোজেন ফিক্সেশন সম্ভব, যেটা তোমাকে আমি এক্ষুনি বোঝালাম। তাহলে এদের মধ্যে নাইট্রোজিনেসটা থাকে। বাদ বাকি যে সবুজ গুলোকে দেখছো, এদের মধ্যে কিন্তু নাইট্রোজিনেস থাকে না, তাই জন্য এরা নাইট্রোজেন ফিক্সেশনও করতে পারে না। তুমি বলবে যে ম্যাম, নাইট্রোজিনেস থাকার সাথে সবুজ হওয়ার কি সম্পর্ক? একটা বড় সম্পর্ক আছে, হচ্ছে এরা যাদের মধ্যে ক্লোরোফিল এ থাকবে, তার মানে যারা ফটোসিনথেসিস করতে পারে, তারা কি করবে? ফটোসিনথেসিস করলে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। সবাই জানো সবুজ সেলগুলো যারা ক্লোরোফিল এ থাকার দরুন ফটোসিনথেসিস করছে, তাদের মধ্যে অক্সিজেন তৈরি হচ্ছে। এই অক্সিজেন হেটেরোসিস্টকে মেরে ফেলে। অক্সিজেন ইনহিবিট মানে বাধা দেওয়া, ইনহিবিটস কাকে? নাইট্রোজিনেজ। নাইট্রোজিনেজ নামক যে এনজাইমটা রয়েছে, তাকে অক্সিজেন ভেঙে ফেলে। তার ফলে যদি যারা ফটোসিনথেসিস করছে তাদের মধ্যে নাইট্রোজিনেস থাকতো, অক্সিজেন তাদেরকে ভেঙে ফেলতো। তার মানে যারা গ্রিন, যারা ক্লোরোফিল এ রয়েছে, যারা ফটোসিনথেসিস করতে পারে, তারা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে না। খুব ভালো করে বোঝো, তারা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে না। নাইট্রোজেন ফিক্সেশন যারা করতে পারে তাদেরকে আমরা হেটেরোসিস বলছি। তাদের মধ্যে ক্লোরোফিল এ নেই, তারা ফটোসিনথেসিস করতে পারে না। তারা কি করতে পারে? তারা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। কত ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে তোমাদেরকে আমি বোঝালাম। এগুলো কিচ্ছু লেখা নেই এনসিইআরটি তে, জাস্ট ভাষা ভাষা দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু প্রশ্নটি ঠিক আসবে কিন্তু। তাহলে এবার তোমার নেক্সট প্রশ্ন জাগবে যে ম্যাম, তাহলে হেটেরোসিসরা ফটোসিনথেসিস করতে তো পারে না, তাহলে ওরা কি করে? ওরা কিভাবে খাবার খায়? ওরা কেমোসিনথেসিস করে। কি করে তোমাকে দেখাচ্ছি, দেখো। chemosynthetic autotrophic bacteria oxidize various inorganic substances such as nitrates, nitrites, and ammonia and use the released energy for their ATP production. রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী ব্যাকটেরিয়া নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়ার মতো বিভিন্ন অজৈব বস্তুর জারণ ঘটায় এবং এর ফলে উৎপন্ন শক্তিকে এরা দেহে এটিপি উৎপাদনে ব্যবহার করে। এই যে নাইট্রোজেনকে ভেঙে হেটেরোসিস্ট গুলো অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট তৈরি করেছিল, এই প্রোডাক্ট গুলোর থেকে, এই প্রোডাক্ট গুলোকে অক্সিডাইজ করে বা জারণ করে ওরা, তার মানে কি, শক্তি তৈরি করে। এগুলোকে ওরা ব্রেকডাউন করে শক্তি তৈরি করে। শক্তি মানে এটিপি, তুমি জানো বায়োলজিতে শক্তি মানে এটিপি। সেই শক্তির সাহায্যে ওরা খাবার তৈরি করে। তার মানে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা ফটোসিনথেটিক বলবো না, এদেরকে বলবো কেমোসিনথেটিক। এরা কিন্তু সালোক সংশ্লেষ করলো না, এরা রাসায়নিক সংশ্লেষ করলো। তার মানে সমস্ত সায়ানোব্যাকটেরিয়াই অটোট্রফিক, স্বভোজী, তাতে কোনো ডাউট নেই। তার মধ্যে যাদের ক্লোরোফিল এ রয়েছে তারা ফটোসিনথেসিস করছে, তারা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন করছেন। আর যাদের মধ্যে ক্লোরোফিল এ নেই, নাইট্রোজিনেজ রয়েছে, তারা নাইট্রোজেন ফিক্সেশন করছে, কিন্তু তারা ফটোসিনথেসিস করতে পারে না। তারা কি করে? তারা কেমোসিনথেসিস করে, রাসায়নিক সংশ্লেষ। কিভাবে? যখন ওরা এই প্রোডাক্ট গুলো তৈরি করছে, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, সেগুলোকে ভেঙে, সেগুলোকে জারণ করে বা অক্সিডাইজ করে এটিপি তৈরি করে, তার থেকে ওরা সেই শক্তির সাহায্যে খাবার তৈরি করছে। আশা করি ভালো করে বুঝতে পারলে। তাহলে সায়ানোব্যাকটেরিয়া দুই রকমের কিন্তু আমরা এখানে দেখলাম। They play a great role in recycling nutrients like nitrogen, phosphorus, iron and sulfur. এরা নাইট্রোজেন, ফসফরাস, আয়রন এবং সালফারের মতো পরিপোষকগুলোর পুনরাবর্তনে বিশাল ভূমিকা গ্রহণ করে। মানে আমাদের পরিবেশে এগুলোর ব্যালেন্স রাখতে, এগুলোকে কন্টিনিউয়াস রিসাইকেল করতে বা পুনরাবর্তন করতেও কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়ারা হেল্প করে। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার সম্পর্কে প্রচুর কিছু তুমি এখানে জানবে। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাব হেটেরোট্রফিক ব্যাকটেরিয়াতে। হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া কারা? হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া হচ্ছে যারা পরভোজী ব্যাকটেরিয়া। মানে সায়ানোব্যাকটেরিয়া ভুলে যাও, সায়ানোব্যাকটেরিয়া তো সবাই অটোট্রফিক হয়ে গেছে। এবার অন্য ব্যাকটেরিয়ার কথা আমরা বলছি যারা হেটেরোট্রফিক বা পরভোজী।
দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার, ওরাই কিন্তু সংখ্যায় সবচেয়ে বেশি। দেখো সায়ানোব্যাকটেরিয়া তুমি কটা পাবে? চারিদিকে ম্যাক্সিমাম যে ব্যাকটেরিয়া তুমি দেখতে পারো তারা কিন্তু বেশিরভাগই হেটেরোট্রফিক বা পরভোজী, মানে অন্যের থেকে খাবার নিয়ে খায় আমাদের মতো। দ্য মেজরিটি আর ইম্পর্টেন্ট ডিকম্পোজার্স, এদের মধ্যে বেশিরভাগই গুরুত্বপূর্ণ বিয়োজক অণুজীব। ডিকম্পোজার বা বিয়োজক মানে কিচ্ছু না, এই যে তোমাকে দেখালাম না একটা জায়গায় মাছ থেকে ভেঙে এসব করেছে। তো যারা ধরো স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী, যারা কমপ্লেক্স খাবারকে সিম্পল খাবার তৈরি করে, এই যে কমপ্লেক্স খাবারকে ভেঙে ফেললো, সিম্পল খাবার তৈরি করলো, একেই বলে ডিকম্পোজার বা বিয়োজক। ডিকম্পোজিশন বা বিয়োজন করা মানে কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করা। তো পাতি কথা, যারা এই কাজটা করছে তাদেরকেই আমরা বিয়োজক বা ডিকম্পোজার বলছি। ঠিক আছে? জটিল থেকে সরল খাদ্য তৈরি করে, কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করে। ওকে, many of them have a significant impact on human affairs. They are helpful in making curd from milk, production of antibiotics, fixing nitrogen in legume roots, etc. তো এদের মধ্যে এরা অনেকেই রয়েছে যাদের মানুষের ওপর এদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দুধ থেকে দই তৈরি করে, অ্যান্টিবায়োটিক উৎপাদন করে, শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন ইত্যাদির কাজে সাহায্য করে। তো এই যে ব্যাকটেরিয়া গুলোর কথা বলছে, এরা কেউ কেউ রয়েছে যারা, তোমরা জানো দুধ থেকে দই কে তৈরি করে? ল্যাক্টোব্যাসিলাস। এই ধরনের ব্যাকটেরিয়া যারা আমাদের হেল্প করছে, দই তৈরিতে হেল্প করছে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক নামক ওষুধ তৈরি করে কিছু ব্যাকটেরিয়া রয়েছে। কেউ কেউ আছে যেটা তোমাকে এক্ষুনি দেখালাম, যে এই যে যারা সিম্বায়োটিক রিলেশনশিপে থেকে প্লান্টের মূলে ওদেরকে তোমার নাইট্রোজেন দিচ্ছে। এগুলো জেনারেলি ওরা লিগিউম জাতীয় যে গাছ রয়েছে বা শিম্ব গোত্রীয় গাছ রয়েছে, ছোলা, শিম, তাদের রুটে থাকে, থেকে তাদেরকে নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করছে, এরকমও কিছু রয়েছে, তাই না? তো যারা এটা করে তারা কিন্তু সায়ানোব্যাকটেরিয়া না, আগেই বলেছি। তো এরকম নানা রকম ভাবে হেল্প করে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া। Some are pathogens causing damage to human beings, crops, farm animals, and pets. Cholera, typhoid, tetanus, citrus, canker are well-known diseases caused by different bacteria. তো এদের মধ্যে কিছু আছে যারা রোগ সৃষ্টিকারী অণুজীব বা প্যাথোজেন, তো কিছু ব্যাকটেরিয়া আছে যারা আমাদের বডিতে কিন্তু রোগও তৈরি করে। তুমি ভেবো না ব্যাকটেরিয়া খালি তোমার উপকারী করছে, অনেকেই আছে যারা রোগ তৈরি করে। এরা বিভিন্নভাবে মানুষ, ফসল, খামারে প্রতিপালিত প্রাণী এবং পোষা প্রাণীর ক্ষতি সাধন করে, মানুষের ক্ষতি করে, পশু পাখির ক্ষতি করে। কিছু ব্যাকটেরিয়া থেকে তৈরি রোগ যেমন কলেরা, কলেরা ব্যাকটেরিয়ার দ্বারা হয়। টাইফয়েড ব্যাকটেরিয়ার দ্বারা হয়। টিটেনাস ব্যাকটেরিয়ার দ্বারা হয়। সিট্রাস ক্যাঙ্কার হচ্ছে লেবু গাছের, লেবু গাছের একটা রোগ, ক্যাঙ্কার রোগ। তাহলে এরা প্লান্ট, অ্যানিমেল উভয়কেই কিন্তু ক্ষতি করে। এবার কোন ব্যাকটেরিয়ার দ্বারা কোন রোগ হয় ম্যাম এখন দরকার নেই, ক্লাস 12 এ আছে তখন পড়বে, এখন এটুকু জানলেই হবে। এবার ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই ফিশন। ব্যাকটেরিয়া প্রধানত ফিশন বা বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। ওকে, তো ব্যাকটেরিয়া কিভাবে, ধরো এটা একটা ব্যাকটেরিয়া রয়েছে, এটা ব্যাকটেরিয়া রয়েছে, তো ব্যাকটেরিয়াটা ওর ইচ্ছা হলো আমি একটা থেকে দুটো তৈরি হব, প্লিজ হব হব, একা থাকতে ভালো লাগছে না, একটা থেকে দুটো তৈরি হব। তো যেটা প্রথম স্টেপ সেটা হচ্ছে ওর ডিএনএটা প্রথমেই কি হবে, ডবল হয়ে যাবে। ও প্রথমে একটা ডিএনএ তৈরি করবে। তো যেটা তোমাকে বলছিলাম, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি করার যে প্রসেস তাকে বলে রেপ্লিকেশন। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন হলে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। সেকেন্ড স্টেপ হচ্ছে, সেকেন্ড স্টেপ হচ্ছে সাইটোপ্লাজমিক ডিভিশন। মানে যেই মুহূর্তে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হলো, তারপর সাইটোপ্লাজমটা এরকম মাঝখান দিয়ে ভেঙে গেল, দুটুকরো হয়ে গেল। তাহলে একটা থেকে এই পার্টটা থেকে এই ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল, এই পার্টটা থেকে এই ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল। তাহলে এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া তৈরি হলো, দুজনের কাছে দুটো ডিএনএ চলে এলো। এই যে প্রসেসটা, মানে প্রথমে ডিএনএ থেকে ডিএনএ, দুটো ডিএনএ তৈরি হওয়া, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হওয়া, এবং তারপরে সাইটোপ্লাজম মাঝখান দিয়ে ভেঙে গিয়ে দুটো ব্যাকটেরিয়া আলাদা হয়ে যাওয়া, এই প্রসেসটাকে বলে ফিশন বা বিভাজন। একে বলে ফিশন বা বিভাজন। বোঝা গেল ফিশন বা বিভাজন কাকে বলে? আচ্ছা, এটা কিন্তু এক রকমের অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন জনন। যদি দুটো পেরেন্ট না থাকে সবসময় সেটা অ্যাসেক্সুয়াল বা অযৌন জননই হয়।
যতক্ষণ না দুটো পেরেন্টের কোনো দরকার রয়েছে ততক্ষণ সেটা অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন। এখানে একটা ছবি সেখানে তোমাদের দিয়েছে এনসিআরটি, দেখো এই যে এই ডিএনএটার থেকে দুটো ডিএনএ হলো, প্রথমে একটা ডিএনএ থেকে দুটো, মাঝখান দিয়ে পকাত করে ভেঙে যাবে, এবার ভেঙে গিয়ে এই ব্যাকটেরিয়া এখানে হয়ে যাবে, এই ব্যাকটেরিয়া এখানে হয়ে যাবে, দুটো ব্যাকটেরিয়া তৈরি হবে। ঠিক আছে। Sometimes under unfavorable conditions they produce spores. কখনো কখনো প্রতিকূল অবস্থায় এরা রেণু উৎপাদন করে। তোমাদের আমি দেখিয়েছি কি করে স্পোর তৈরি হয়, রেণু উৎপাদন হয়, একটু আগেই দেখিয়ে দিয়েছি। They also reproduce by a sort of sexual reproduction by adapting a primitive type of DNA transfer from one bacterium to the other. একটি ব্যাকটেরিয়াম থেকে আরেকটি ব্যাকটেরিয়ামে অত্যন্ত সরলভাবে ডিএনএ স্থানান্তরের মাধ্যমে যৌনজনন সংঘটিত হয়। এবার তুমি বলবে ম্যাম ব্যাকটেরিয়ার আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়াও যৌনজনন করে? হ্যাঁ, ব্যাকটেরিয়াও যৌনজনন করে। কিভাবে? অফকোর্স আমাদের দুটো ব্যাকটেরিয়া লাগবে, তাহলে যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন যখনই বলবো তার মানেই হচ্ছে দুটো ব্যাকটেরিয়া লাগবে। তো আমাদের কাছে দুটো ব্যাকটেরিয়া এসেছে, এই একটা ব্যাকটেরিয়া রয়েছে, এই একটা ব্যাকটেরিয়া রয়েছে। এইবার দেখো কিভাবে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌনজনন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন কিভাবে হয় দেখো। দেখো এই তুমি জানো যে ব্যাকটেরিয়া একটা ডিএনএ থাকে, তো 1 নম্বর ব্যাকটেরিয়াতেও একটা ডিএনএ রয়েছে, 2 নম্বর ব্যাকটেরিয়াতেও একটা ডিএনএ রয়েছে। ব্যাকটেরিয়াতে এই ডিএনএ ছাড়াও আরেকটা স্পেশাল টাইপের ডিএনএ থাকে কিছু কিছু ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়াতে নয়, কিছু কিছু ব্যাকটেরিয়াতে। যেমন আমি দেখতে পাচ্ছি 1 নম্বর ব্যাকটেরিয়াতে আমি একটা স্পেশাল ডিএনএ এঁকেছি যাকে বলে প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএ নর্মাল ডিএনএ থেকে কিছুটা আলাদা। কোথায় আলাদা? ক্লাস 12-এ গিয়ে তুমি পড়বে। আপাতত তোমাকে বলছি প্লাজমিড ডিএনএ সার্কিউলার হয়, গোল হয়, এবং এতে কিছু স্পেশাল কয়েকটা জিনই থাকে। ঠিক আছে। আর এই ডিএনএটা ব্যাকটেরিয়ার বাঁচার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু নয়। মানে কি? যেটা নর্মাল ডিএনএ রয়েছে, যে ক্রোমোজোমাল ডিএনএ যেটা রয়েছে, আমি এটার কথা বলছি, এইটা যদি না থাকে ব্যাকটেরিয়া বাঁচবেই না। কিন্তু এই প্লাজমিড ডিএনএ ব্যাকটেরিয়াকে কিছু এক্সট্রা ফেসিলিটি দেয়, কিন্তু বাঁচতে সাহায্য করে না। তুমি যদি একটা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ডিএনএ হাটিয়ে নাও, তাও ব্যাকটেরিয়াটা বেঁচে থাকবে। বুঝতে পারলে তো? কিছুটা তফাৎ বুঝতে পারলে তো দুটো ডিএনএ এর মধ্যে? আর প্লাজমিড ডিএনএ গোল হয়, প্লাজমিড ডিএনএ তে কয়েকটি মাত্র জিন থাকে। তো ধরো এই 1 নম্বর ব্যাকটেরিয়াটাতেই প্লাজমিড ডিএনএ রয়েছে, 2 নম্বর ব্যাকটেরিয়াতে প্লাজমিড ডিএনএ নেই, ছবিতে যেমন দেখছো। এবার এরা দুজন কাছাকাছি এসছে, আসার পরে এদের মধ্যে একটা এরকম মাঝখানে এরকম টিউব তৈরি হয়। এই যে টিউবটা, এটাকে বলা হয় সেক্স টিউব বা কনজুগেশন টিউব। সেক্স টিউব বা কনজুগেশন টিউব এখানে তৈরি হয়। এই সেক্স টিউব বা কনজুগেশন টিউবের মধ্য দিয়ে 1 নম্বর ব্যাকটেরিয়া কি করে, 2 নম্বর ব্যাকটেরিয়ার কাছে এই প্লাজমিড ডিএনএটাকে পাঠিয়ে দেয়। তাহলে প্লাজমিড ডিএনএ এখন 2 নম্বরের কাছেও চলে এলো, 2 নম্বরের কাছেও এখন প্লাজমিড ডিএনএ চলে এলো। এবং 1 নম্বরটা কি করবে, 1 নম্বরটা নিজের আরেকটা প্লাজমিড ডিএনএ তৈরি করে নিতে পারবে। তাহলে দুজনের কাছেই এখন প্লাজমিড ডিএনএ থাকলো। 1 নম্বর যেমন 2 নম্বরকে দিল, তেমনি 1 নম্বর নিজেরটা তৈরিও করে নেবে, আর 2 নম্বর তো এক্সট্রা পেলো। তাহলে দুজনেই কিন্তু প্লাজমিড ডিএনএ পেলো। এইভাবে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ডিএনএ ট্রান্সফার হতে পারে। বোঝা গেল কি করে হয়? ওকে, সেটাই এখানে বলেছি। চলো নেক্সট। আচ্ছা, এনসিআরটি কি করে পড়তে হয় আশা করি বোঝাতে পারছি, যে কিভাবে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, কিভাবে তোমাদেরকে আমি এখানে বোঝাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিভাবে বোঝাতে হয়, এভাবে কিন্তু এনসিআরটি পড়তে হয়। এর বাইরে আমি তো তোমাদের বারে বারে বলছি, এই বোঝানো যদি কেউ বোঝে, তার আর কোনো কিছু ভাবতে হবে না, তার 360 তার জল ভাগ বায়োলজি। কিন্তু শুনতে হবে। মুশকিলটা হচ্ছে কি বলো, তোমরা অনেক সময় শোনো না ভিডিও, তাই প্রথম 5 মিনিট শুনলাম, আর দরকার নেই নোটস পড়ে নি। বাবা বলো তো, নোটস পড়লে কি হয় তুমি বুঝতে পারবে? এটা তো তোমাকে শুনতেই হবে। আচ্ছা নেক্সট, তাহলে আমরা একরকম ব্যাকটেরিয়ার কথা বলেছি, সায়ানো ব্যাকটেরিয়া। তারপর যাবতীয় ব্যাকটেরিয়া আমরা পড়লাম, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া যারা পরভোজী। এবার আমরা নেক্সট পড়ছি হচ্ছে আরেক রকমের ব্যাকটেরিয়াকে নিয়ে, তারা হলো মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমা থেকে অগুন্তি প্রশ্ন নিচে এসেছে, যদিও এটা এইটুকুই পার্ট, কিন্তু এর থেকে অনেক অনেক প্রশ্ন নিচে এসেছে। মাইকোপ্লাজমা হচ্ছে আর অর্গানিজমস দ্যাট কমপ্লিটলি ল্যাক আ সেল ওয়াল। মাইকোপ্লাজমা সম্পূর্ণরূপে কোষ প্রাচীর বিহীন হয়। এরা এমন একটা ব্যাকটেরিয়া যাদের সেল ওয়াল থাকে না, যাদের কোষ প্রাচীর থাকে না। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, এদের সেল ওয়াল থাকে না।
They are the smallest living cells known and can survive without oxygen. যতদূর জানা গেছে এরাই ক্ষুদ্রতম জীবিত কোষ, সব থেকে ছোট জীবিত কোষ এবং অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে, এদের অক্সিজেন লাগে না বাঁচতে গেলে। Many mycoplasma are pathogenic in animals and plants. বহু মাইকোপ্লাজমা প্রাণী ও উদ্ভিদের দেহে রোগ সৃষ্টি করে। তাহলে এত পুচকি হলে হবে কি, একে তো সেলওয়ালও নাই, এত ছোট, তারপরেও কিন্তু ও অ্যানিমালদের মধ্যে প্লান্টদের মধ্যে রোগ তৈরি করতে পারে। তাহলে ভয়ঙ্কর কি না? ভাবো, তাহলে মাইকোপ্লাজমা ভীষণ ইম্পর্টেন্ট, এদের সেলওয়াল থাকে না, এরা সব থেকে ছোট, এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, আর প্লান্ট আর অ্যানিমেলের নানাবিধ রোগ এরা কিন্তু তৈরি করতে পারে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম যে কিভাবে আমরা এনসিইআরটি পড়ি আর আমি কিভাবে আমার ব্যাচেও পড়াই, এবং কমপ্লিট নোটস, এরপরে আসছে নোটসের প্রশ্ন, সমস্ত নোটস আমি এরপরে সুন্দর করে বাংলায় এবং ইংলিশে আলাদা আলাদা করে দিই। এরপরে আসছে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের প্রশ্ন, সেটাও আমরা বাংলা ইংলিশে আলাদা করে করি, আমরা পরীক্ষা হয় আমাদের ব্যাচে। তো এই কমপ্লিট ভাবে মানে বায়োলজিতে যদি তুমি 360 পেতে চাও, টার্গেট করছো 360, এবং একেবারে বললাম দেখুন সিস্টেমেটিক ওয়েতে পড়তে চাও, তাহলে তুমি আমার বায়োলজি পেইড ব্যাচ জয়েন করতে পারো। তো বায়োলজি পেইড ব্যাচ অনেকেই তোমরা বুঝতে পারো না যে ব্যাচে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আমি আমার ব্যাচের কমপ্লিট ডিটেলস এখানে একবার চলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো, তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে, মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো, মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের উপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই, আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে।
এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তোমার আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি, যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সবকিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে, যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না, বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।